নমস্কার, নিউজ নাওর পর্দায় স্বাগত। প্রাইম টাইমে তাজ গ্রুপ আসছে ত্রিপুরায়। পুরনো গভর্নর হাউসের স্থানে হবে 5 তারা হোটেল। ইতিমধ্যেই তাজ গ্রুপ সম্মতি দিয়েছে এই বিষয়ে। শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটনের মানচিত্রে ত্রিপুরাকে সামনের সারিতে তুলে আনার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা ওল্ড গভর্নর হাউস যেটা আছে, যেটাকে আপনারা সবাই দেখেছেন, সেখানে রেট্রোফিটিং এর কাজ চলছে। মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরকে, উনার স্মৃতিকে সামনে রেখে রেট্রোফিটিং এর কাজ চলছে। সেখানেও আমরা একটা ডিসিশন নিয়েছি। আমরা তাজ গ্রুপের ওরা এসেছিল, ওরা দেখে গেছে, ওইটাকে রেখে সেখানে একটা 5 স্টার হোটেল তৈরি করার আমরা চিন্তা ভাবনা করেছি। এবং ওনারা এসে দেখে গেছেন। আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে আমি কথা বলেছিলাম, উনি আমার সামনেই তাজ গ্রুপের সাথে টেলিফোনে কথা বলেছেন। একটু আগে এই বিষয়ে আমি মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলেছিলাম। আমি জানি না সত্যি কিনা, একটু আগে শুনলাম যে আজকের বেঙ্গালুরে নাকি একটা ওখানে কনফারেন্স হয়েছিল, সেখানে ডিক্লেয়ার করে দিয়েছে ওরা যে তাজ গ্রুপ এখানে আসছে ত্রিপুরাতে। অত্যন্ত খুশির বিষয়। তো সেখানেও একটা কম্পিটিশন হবে। তো ভালো ভালো হোটেল যখন হবে, কম্পিটিশনও হবে, সার্ভিসও বাড়বে এবং কাজের যে ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদের, তাদেরও সেখানে ব্যবস্থা হবে। পুজো উপলক্ষে বিনামূল্যে বিভিন্ন রেশন সামগ্রী রেশন ভোক্তাদের হাতে তুলে দেবে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিক বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের 9,83,000 রেশন কার্ডধারী পরিবারে পুজো উপহার হিসেবে বিনামূল্যে 1 কেজি চিনি, 2 কেজি ময়দা ও 500 গ্রাম সুজি রেশন ভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে এসব সামগ্রী রেশন শপের মাধ্যমে মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন খাদ্যমন্ত্রী। এর জন্য খাদ্য দপ্তরের 6,84,00,000 টাকা খরচ হবে বলে জানিয়েছেন তিনি। অন্যান্য বার পুজোর আগে ভর্তুকি মূল্যে রেশন সামগ্রী দেওয়া হয়, তবে এবার বন্যা পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিমত প্রকাশ করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিনামূল্যে 1 কেজি করে চিনি, 2 কেজি ময়দা এবং 500 সুজি সেখানে প্রদান করা হবে। প্রসঙ্গত, আগস্ট মাস থেকে রেশন শপে বন্ধ রয়েছে চিনি সরবরাহ, যার কারণে খোলা বাজার থেকে চড়া দামে চিনি কিনছেন সাধারণ ভোক্তারা। বকেয়া 3 মাসের চিনি একসঙ্গে দেওয়া হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। বর্তমান রেশন কার্ডগুলিকে খাদ্য দপ্তর পিভিসি কার্ডে পরিবর্তন করবে বলেও এদিন জানিয়েছেন তিনি। 30 তারিখ রবীন্দ্র ভবনে ভোক্তা অধিকার নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত থাকবেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নভেম্বর থেকে ত্রিপুরায় শুরু হবে ইকোনমিক সেন্সাস। এর জন্য পুজোর পরেই শুরু হবে বিশেষ প্রশিক্ষণ। শুক্রবার নিউজ নাওকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা। নীতি আয়োগের সৌজন্যে হতে চলা ইকোনমিক সেন্সাসের সার্বিক বিষয়ে তৈরি করা হবে একটি ক্যালেন্ডার অফ ইভেন্ট। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের আধিকারিকরা রাজ্যে এসে পূজার পরেই শুরু করবেন ইকোনমিক সেন্সাসের উপর বিশেষ প্রশিক্ষণ, জানিয়েছেন অভিষেক চন্দ্রা। উল্লেখ করা যেতে পারে, ইকোনমিক সেন্সাসের উপর প্রশিক্ষণের প্রাথমিক কর্মশালা গত 5 বছর ধরে অনুষ্ঠিত হবে আগরতলায়, যার শেষ দিন ছিল শুক্রবার, যেখানে যোগ দিয়েছিলেন ত্রিপুরা সহ 13টি রাজ্যের 100 জন প্রতিনিধি। আর ইকোনমিক সেন্সাস নভেম্বর থেকে আরম্ভ হবে আমাদের রাজ্যে। উই আর দ্য ফ্রন্ট রানার। আমি চাই কি আমি অ্যাচিভার স্টেটাস এই জায়গায় অ্যাচিভ করব। সেই জন্যে এই ট্রেনিংয়ের মাধ্যমে সবাইকে আমি ডাকা হলো, আর ওনার থেকে অনেক জিনিসটা কী হিসাবে করতে হয় এই সব জিনিসটা এই জায়গায় ডিসকাস হয়ে গেছে। তারপর কিছু ইনোভেটিভ প্র্যাকটিস আপনার সামনে রাখতে চাই। ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম এই নতুন ট্রাইড অ্যাপ হিসাবের এই জায়গায় স্থাপনা হবে। আর ট্রাইড অ্যাপের জন্য নীতি আয়োগ আমাকে টাকা দেবেন। ট্রাইড অ্যাপ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স থেকে প্রথম স্টেট, দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি আমি থাকবো। আর যদি এই জায়গায় সাকসেসফুল হবে তো নিশ্চয়ই বাকি রাজ্যে भी আমাকে এমুলেট করবেন। তারপর আপনাকে আর এই জিনিসটা বলতে চাই কি আমি
সবাইকে বলেছিলাম কি শুধুমাত্র ট্রেনিং একবার আমি করার পরে শেষ করব এটা নাই, স্ট্যাটিস্টিক্স ইজ অনগোয়িং প্রোগ্রাম। স্ট্যাটিস্টিক্স এক জায়গায় শুধুমাত্র একবার আপনি করবেন আর তারপর কিছু হবে না, দ্যাট ইজ নট পসিবল। সো এক ক্যালেন্ডার অফ ইভেন্টসের জন্যে আমি চেষ্টা করছি কি কী জায়গায় স্ট্যাটিস্টিক্সের আরও কাজ করতে পারবো। তো এই মাধ্যমে নাস্তা ইজ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস অফিসার্স উনি আসবেন এই জায়গায় আর উনি ট্রেনিং নেবেন, 25 লোকের সঙ্গে ট্রেনিং হবে। এই পূজা পরে আমি আশা রাখি কি উনি সেম জায়গায় ট্রেনিং যদি করতে পারবেন এটা ভালো হবে। আর এই ক্যালেন্ডার অফ ইভেন্টস তারপর তৈরি হবে কি প্রত্যেক বছরে কী জিনিসটা ত্রিপুরা করবেন বাকি অন্য রাজ্যের জন্য। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট উই আর ডুইং ইট। আর আমি আশা রাখি কি যদি এই জায়গায় রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনা হবে তো এক বড় জায়গা নিয়ে আমি বড় ট্রেনিং করতে পারবো আর রিকগনাইজ করবো ইন্টারন্যাশনালি কি এই জায়গায় কী কাজ স্ট্যাটিস্টিক দপ্তর থেকে হতে পারে। শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন দফতরের উদ্যোগে কিছু কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা রাজবাড়ী থেকে আয়োজিত হয় একটি বাইসাইকেল র্যালি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও অন্যান্যরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার বেশিরভাগ স্থানে পর্যটন স্থল রয়েছে এবং পর্যটনের বিকাশের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক বিকাশ সম্ভব হবে বলেও জানিয়েছেন। তিনি আরো বলেন, শান্তি ও সম্প্রীতির মাধ্যমে বিকাশ সম্ভব এবং ত্রিপুরায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ আছে বলেই পর্যটন বিকাশ সম্ভব হচ্ছে। टूरिज्म पहले से है। जब 50-60 साल पहले भी गांव में मेले होते थे, सब गांव वाले दूर दूर से आके क्या क्या है क्या क्या नया चीज देखते थे और वापस जाते थे। जैसा फैसिलिटीज बढ़ते जा रहे, दूर दूर जाना ये शुरू हुआ है। अभी टूरिज्म मैंने আইন শৃঙ্খলা এবং দুর্নীতি ইস্যুতে ত্রিপুরায় বিজেপি সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে রাজ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আইন শৃঙ্খলা এবং দুর্নীতি ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সোর চড়ানোর পাশাপাশি নারী নির্যাতন নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের ব্যর্থতার কারণে রাজ্যের সকল স্তরের মানুষ বিপন্ন হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একদিকে ত্রিপুরায় চলছে আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি, অপরদিকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও পুনর্বাসন নিয়ে প্রশাসন উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। অপরাধের কিংপিন নেগোসিয়েশন হোক, নারী নির্যাতন হোক, সমস্ত ক্ষেত্রে কারা ওই ড্রাগ পাচারকারীর সব হলো শাসক দল, আর সেই জায়গাতে পুলিশ আর এগুচ্ছাড়া এইভাবে পুরো পুলিশ বাহিনীকে একটা নপুংসক, অকর্মণ্য এবং ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার সম্পূর্ণ যে খতম করে দেওয়ার দায় নিয়ে গেছে। হলে পরে ঘোষণা হলে পরে ত্রাণ আরো বেশি পাওয়া যায়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কৃষকদের ফসল বীমাতে 100% তাদেরকে ফেরত দিতে বাধ্য হতো, সরকার চুপ। আমরা দাবি করলাম কেন্দ্র থেকে টিম পাঠানোর জন্য দাবি করুন, যাই হোক কথা শুনেছে রাজ্য সরকার, বলেছে এসছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না সেই কেন্দ্রীয় টিম আসলেন তা দুই দলে বিভিন্ন জেলাতে গেলেন, ধন্যবাদ, কিন্তু আজ পর্যন্ত শোনা গেল না তারা কত টাকার প্যাকেজ বা কত টাকার সাহায্যের জন্য সুপারিশ করেছে। রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। বেকারদের জীবন নিয়ে চরম ছিনিমিনি খেলা হচ্ছে বলেও রাজ্য সরকারের বিরুদ্ধেও এদিন আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। একদিকে রাজ্যের বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছে, অপরদিকে জাল পিআরটিসি নিয়ে বহিরাজ্যের যুবকরা ত্রিপুরায় সরকারি চাকরি পেয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।
এক দফা এর আগে তো ওই পশ্চিমবাংলার কোনো একটা জেলা থেকে, আসামের কোনো একটা জেলা থেকে, বিহারের কোনো একটা জায়গা থেকে, অন্য জায়গা থেকে না, এটা বোঝাই যায় অনিয়ম। এরা ত্রিপুরাতে এসে এই গ্রুপ সি চাকরি নিয়ে নিল, এবং তারই একটা ঘটনা দেখছি এই কদিন আগেও সরকারের তরফ থেকে কোনো এরকম টনক নেই, উদ্যোগ নেই। আমাদের রাজ্যের বেকার যুবকরাই ধরছেন, দিল্লি থেকে আসা, হরিয়ানা থেকে আসা, বিহার থেকে আসা ছেলে, তারা পিআরটিসি বানিয়ে নকল ত্রিপুরাজ্যের চাকরি পরীক্ষা বসছেন। অর্থাৎ আগে থেকেই বিগত সময়তে যেরকম চাকরি হয়েছে এরকম অনিয়মে লাইন করে তারা এসছেন, পয়সা করে দিয়ে কোনো নেতা, কোনো এই বড় প্রভাবশালী লোকদের হাত ধরে। সার্বিক বিষয়ের প্রতিবাদে দুর্গাপূজার মরশুমে আগামী ৩রা অক্টোবর শহর আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তবে সাংগঠনিক সশক্তিকরণের বিষয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে বিশেষ কিছু জানাতে পারেননি বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জোর কদমে চলছে বিজেপির সভ্য পদ অভিযান। 22 দিনে 5 লক্ষাধিক মানুষ সভ্য পদ গ্রহণ করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 3রা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ত্রিপুরা প্রদেশ বিজেপির সভ্য পদ অভিযান চলছে জোর কদমে। সভ্য পদ অভিযানে গত 22 দিনে 5,18,994 জন নাগরিক যুক্ত হয়েছেন বিজেপিতে। নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার প্রায় 40 লক্ষ নাগরিকের মধ্যে 12 লক্ষ নাগরিককে বিজেপিতে যুক্ত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে প্রতিটি বুথে 500 জন নতুন সদস্য যুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা প্রদেশ বিজেপির অনলাইন সভ্যপদ অভিযান প্রক্রিয়া শেষ হয়েছে গত 25 সেপ্টেম্বর। এদিকে একদিকে যেখানে এবারের অভিযানে 12 লক্ষ সভ্যপদের লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিজেপি, অপরদিকে সভ্য সংখ্যা হারাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। 2018 সালে বামফ্রন্ট সরকারের পতনের পরেও সিপিআইএম এর পার্টি মেম্বার 88,000 থেকে 90,000 ছিল, কিন্তু সেই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত ওইরকম পার্টি মেম্বারদেরও ধরে রাখতে পারছে না সিপিআইএম। সভ্য সংখ্যা কমতে কমতে তা নেমে এসেছে 44 থেকে 45 হাজারে। অর্থাৎ ক্ষমতা হারানোর পর মাত্র 5.5 বছরেই রাজ্যে সিপিআইএম এর কমেছে প্রায় 40,000 সভ্য। আর 2023 বিধানসভা নির্বাচনের পর তা 40,000-এরও অনেক নিচে এসেছে বলে দলীয় সূত্রে খবর। রাজ্যের মানুষ যেখানে বহু সমস্যায় জর্জরিত এবং বহু ইস্যু প্রতিনিয়ত উঠে আসছে প্রকাশ্যে, সেখানে প্রধান বিরোধী দল হিসেবে সিপিআইএম এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও সভ্য পদের পরিসংখ্যান দিয়ে রাজনৈতিক ভিত্তি বিচার করা অবৈজ্ঞানিক বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল, তারপরেও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা কিন্তু প্রমাণিত সত্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখে একদিকে যেমন চলছে চাঁদার জুলুমবাজি, অপরদিকে কোনো একটি ঘটনাকে এখনো পর্যন্ত নেই কোনো গ্রেফতার। তা নিয়ে প্রশ্ন উঠছে সরাসরি আরক্ষা এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এক্ষেত্রে সুনির্দিষ্ট মামলা থাকা সত্ত্বেও কেন পুলিশ বসে আছে হাত গুটিয়ে, প্রশ্ন হচ্ছে তা নিয়েও। চাঁদার জুলুমবাজিতে ত্রস্ত সাধারণ মানুষ, বিষয়টি শুধুমাত্র এবছরের নয়, বিগত বছরগুলিতেও চাঁদার জুলুমে অতিষ্ঠ হয়ে উঠেছিল ভুক্তভোগীরা। তবে এবছরে পূজার চাঁদার বিষয়টি কিন্তু অনেকটাই স্পর্শকাতর। ভয়াবহ বন্যায় যেখানে সিংহভাগ মানুষের সাধারণ জনজীবন বিপর্যস্ত, এই পরিস্থিতিতে চাঁদা নিয়ে কোনো প্রকার জোর না করার বার্তা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে প্রয়োজনে রাজ্য পুলিশ প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেবারও দেওয়া হয়েছিল নির্দেশ, কিন্তু তারপরেও কোনো এক অজ্ঞাত কারণে হাত গুটিয়ে বসে আছে ত্রিপুরা রাজ্য পুলিশ প্রশাসন। আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে প্রথমেই যেখানে রয়েছে আরক্ষা প্রশাসন, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে এই দপ্তরের ভূমিকা নিয়েও। শারদীয় দুর্গাপূজার বাকি রয়েছে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তবে দিন যতই এগিয়ে আসছে, নীরবে সরবে পুজোর চাঁদা নিয়ে চাপাচাপির মাত্রা কিন্তু বেড়েই চলছে ক্রমাগত। আবাসনের পরিবারগুলো যেখানে এক্ষেত্রে বলির পাঁঠা, সেখানে সাধারণ মানুষের উপরও নেমে আসছে খাঁড়ার ঘা। অনেকটা সায়েন্টিফিক রিগিং এর মতোই
চাঁদা নিয়ে জুলুমবাজি চলছে বলে একাংশ পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষের। গত 15 দিনে সরকারিভাবে রাজ্যের বিভিন্ন থানা এলাকাতে চাঁদা নিয়ে জুলুমবাজির অন্তত 1 ডজন মামলা লিপিবদ্ধ হলেও কোনো ক্ষেত্রেই গ্রেফতারের খবর নেই সংবাদ মাধ্যমের কাছে। অনেক ক্ষেত্রেই এই সব বিষয়ে মধ্যস্থতার ভূমিকা পালন করছে স্বয়ং পুলিশ এবং মামলাগুলিকে গুটিয়ে ফেলা হচ্ছে নিজেদের মতো করে বলে অভিযোগ সাধারণ মানুষের। এই কারণে অনেক ক্ষেত্রেই পুলিশ মামলা বা নিদেন পক্ষে অভিযোগ করার জন্য আগ্রহ নেই সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ কিন্তু এরকমটাই। শহর আগরতলায় গত 1 সপ্তাহ সময়ের ব্যবধানে চাঁদার জুলুমের পরপর কয়েকটি মামলা লিপিবদ্ধ হলেও একটি ক্ষেত্রেও নেই গ্রেফতার। স্বাভাবিক কারণেই এই বিষয়ে কিন্তু নেতিবাচক বার্তাই যাচ্ছে সাধারণ মানুষের কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে চাঁদা নিয়ে জুলুমবাজি না করার জন্য ভিডিও বার্তা পুজো উদ্যোক্তাদের বিশেষভাবে অনুরোধ করেছেন, তারপরেও কেন এ ধরনের অনভিপ্রেত ঘটনা সংঘটিত হচ্ছে তা নিয়ে কিন্তু উঠেছে প্রশ্ন। আইনের সঠিক প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের অবাঞ্ছিত ঘটনা বন্ধ করা সম্ভব বলেই মনে করছে তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মিজোরামের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুকে। ডক্টর হরিবাবু কামহামপতির অনুপস্থিতিতে মিজোরামের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ইন্দ্রসেন রেড্ডি নাল্লুকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুকে মিজোরামের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর হরিবাবু কামহামপতি ছুটিতে থাকার কারণে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রসেন রেড্ডি নাল্লুকে। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। ডক্টর কামহামপতিকে মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল 2021 সালের জুলাই মাসে। ছুটিতে থাকা ডক্টর হরিবাবু কামহামপতির অনুপস্থিতিতে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুকে নিযুক্ত করা হয়েছে মিজোরামের রাজ্যপালের দায়িত্ব পালনের জন্য বলে বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। 26 অক্টোবর 2023 তারিখে ত্রিপুরার 20তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। অবিভক্ত অন্ধ্রপ্রদেশ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পাশাপাশি বিজেপির রাষ্ট্রীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন 72 বছর বয়সী ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোনামুড়ের সীমান্তবর্তী এলাকায় বন্দুকের গুলিতে আহত এক যুবক। আহত যুবকের নাম ইমরান হোসেন। পেশায় গাড়ি চালক ইমরান হোসেনের বাড়ি মেলাঘর মোটর স্ট্যান্ড এলাকায়। জানা গেছে সীমান্তের কাঁটাতারের কাছে ঘোরাঘুরি করার সময় বন্দুকের গুলিতে আহত হন এই যুবক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। তবে কে বা কারা এই যুবককে গুলি করেছে সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আহত যুবক ইমরান হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। বিয়ে সভা ছিল ওই তার কারণে আচ্ছা কি কারণে গেছে 3 দফা দাবি নিয়ে খোয়াই শহরে বিক্ষোভ মিছিল করলো একাধিক বাম ছাত্র যুব সংগঠন। শুক্রবার এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ সংগঠনের উদ্যোগে সংগঠিত হয় প্রতিবাদ মিছিল। অবিলম্বে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সমস্ত শূন্যপদ পূরণ করা, আউটসোর্সিং প্রথা বন্ধ করা ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা, এই 3টি দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতা পলাশ ভৌমিক। এই প্রসঙ্গে রাজ্য সরকারের নিশানা করেন তিনি। রাজ্য সরকারের তালবাহানার কারণে বেকারদের কর্মসংস্থান হচ্ছে না বলে অভিযোগ করেন বাম ছাত্র যুব সংগঠন নেতৃত্ব। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দূর করতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য বিক্ষোভ মিছিল থেকে রাজ্য সরকারের কাছে দাবি রাখেন বাম যুব নেতা পলাশ ভৌমিক। করার জন্য সরকার যেন উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। আমরা এই ইস্যু নিয়ে আজকে খোয়াই শহরে মিছিল সংগঠিত করছি। পূজার আগে জমিয়ে বেচা কেনা করে অর্ধেক বছরের মতো আর্থিক রসদ জোগাড় করতেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তবে অনলাইন ব্যবসার রমরমার কারণে গভীর সংকটের সম্মুখীন রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। এক সময় ছিল পূজা মানেই দোকানে গিয়ে নতুন জামা কাপড় কেনা, জুতোর দোকানে গিয়ে পছন্দসই জুতোটা কিনে হাসি মুখে বাড়ি ফেরা, অথবা ববি প্রিন্টের কাপড় কিনে জামা বানিয়ে দেবার জন্য বাবার কাছে আবদার। পেলেই মনে হতো শিউলি বিছানো পথ ধরে হাঁটছেন মা দুর্গা। মনে তখন অষ্টমীর ঢাকের বাজনার শব্দ। যুগ পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে সময়। পাড়ার মোড়ের দোকান কিংবা শহর আগরতলার নানান প্রান্তে থাকা জামা কাপড়ের দোকান এখন আর পূজার কেনাকাটার জন্য সেই থিকথিকে ভিড়ের দৃশ্য কমই দেখা যায়। অনলাইন প্ল্যাটফর্মের রমরমার কারণে হারিয়ে গেছে সেই চেনা পরিচিত দৃশ্য। এখন ঘরে বসেই অনলাইন থেকে নিজের পছন্দ মতো জামা কাপড়, জুতো আর প্রসাধনী কিনে
নিজেকে সাজান প্রযুক্তিপ্রিয় মানুষজন। আর যাদের কাছে একটু বেশি সময় রয়েছে তারা চলে যান আগরতলার বিভিন্ন নামি দামি মলে। নিত্য নতুন হাল ফ্যাশন ডিজাইন দেখে ব্যাগে ভরেন নিজের মনমতো পোশাক আশাক। পাল্টে যাওয়া সময়ের দাপটে তাই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন আগরতলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা, যারা পূজার বাণিজ্যের বিক্রি বার্তা থেকে লাভ করে নিজেদের সন্তানের হাতে তুলে দেন নতুন জামা কাপড়। সে শহরের হকার্স কর্নার হোক অথবা শকুন্তলা রোডে ব্যবসা করা কোনো ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, ওটিটি প্ল্যাটফর্মের বিরাট নেটওয়ার্কের দাপটে আজ বিপন্ন তাদের জীবন জীবিকা। পূজার আগে দোকানে নতুন মাল তুললেও সেসব বিক্রি হবে কিনা সেই ভেবে তাদের কপালে চিন্তার ভাঁজ ক্রমেই দীর্ঘতর হয়ে ওঠে। গ্রামীণ এলাকার মানুষ যারা পূজার আগে শহর আগরতলায় আসতেন পূজার কেনাকাটা করতে, তাদের মধ্যেও এক বিরাট অংশ আজ অনলাইন সাইট অথবা মল থেকে কেনাকাটার দিকে ঝুঁকে পড়েছেন। যে সামান্য অংশ এখনো দোকানে গিয়ে অথবা রাস্তার পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে কেনাকাটা করতেন, তাদের ঘাড়ে থাবা দিয়েছে ভয়াবহ বন্যা। জলের তোড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, চাষের জমি। পূজার কেনাকাটা দূরে থাক, কিভাবে নিজের পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবেন সেই নিয়েই দিশেহারা গ্রামীণ এলাকার মানুষ। ফলে একদিকে বিরাট নেটওয়ার্ক নিয়ে থাকা অনলাইন ব্যবসা আর অন্যদিকে প্রকৃতির তাণ্ডব, দুইয়ের মিলিত দাপটে রাজধানী আগরতলা সহ মফস্বলে ঝিমিয়ে আছে পূজার বাজার। তবুও ফোটে শিউলি, নদীর পাড়ে দোলা দেয় কাশফুলের গুচ্ছ, বাতাসে ভেসে আসে আগমনীর সুর। আবার সুদিন আসবে, আবার ভর্তি থাকবে ধানের গোলা। এই আশা নিয়েই মা দুর্গার পথ চেয়ে অপেক্ষা করে উৎসব প্রিয় বাঙালি। মা আসছেন নিজ ঘরে, এই অনুভূতি তাদের ম্লান মনে জাগায় আনন্দের সুর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শারদোৎসব দোরগোড়ায়, তাই মৃৎশিল্পীদের মধ্যে এখন ব্যস্ততা চরমে। ত্রিপুরার বিভিন্ন জায়গার সাথে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার রাজনগর গ্রামে দেবী প্রতিমা তৈরিতে মূর্তি নির্মাতাদের মধ্যে চরম ব্যস্ততার ছবি ধরা পড়ল নিউজ নাওয়ের ক্যামেরায়। শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যেই। কার্যত বিশ্বকর্মা পূজার মধ্যে দিয়ে উৎসবের হাওয়া বইতে শুরু করে বাঙালির প্রাণে। দেবশিল্পীর পর এবারে পালা উমা বরণের। পুজোর দিন ঘনিয়ে আসতেই দিকে দিকে উৎসব প্রেমী বাঙালিদের মধ্যে শুরু হয়ে গেছে শারদীয়ার তোড়জোড়। ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও পুজো প্রস্তুতি একেবারে মধ্য গগনে। হাতে সময় আর তেমন নেই, তাই পুজো উদ্যোক্তারা যেমন ব্যস্ত প্যান্ডেল নির্মাণে, তেমনি দেবী প্রতিমা তৈরিতেও এখন চরম ব্যস্ততা মূর্তি পাড়াতে। রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগর গ্রাম থেকে নিউজ নাওয়ের ক্যামেরা বন্দী হলো মৃৎশিল্পীদের এমনই ব্যস্ততার ছবি। রাজনগর শক্তি সংঘ এলাকায় প্রায় 6 জন মৃৎশিল্পী দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন মৃন্ময়ী দেবীকে চিন্ময়ী রূপে ফুটিয়ে তুলতে। তবে প্রত্যেকের কথাতেই উঠে এলো মন্দার বাজারের কথা। এলাকার মৃৎশিল্পী সুমন রুদ্র পাল জানিয়েছেন, এবারে মোট 11টি প্রতিমা নির্মাণ করছেন তারা। লাভের পরিমাণও আগের চেয়ে কম বলে জানিয়েছেন স্থানীয় মৃৎশিল্পী। রাজনগর আর এটা মূর্তির কাজ করতেছি আর কি। তো এবার বন্যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এর কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ রেট পাইতেছি না। আমার নাম দীনবন্ধু পাল। আমি অনেক বছর ধরে মূর্তি কাজ করি, আর এই বছর আমি কাজ করাতে একটু দেরি হয়ে গেছে, ওই গিয়ে আমার একটু পিছাই গেছে কি পিছাইলেও মানে পূজার আগে আমি শেষ করবো এটি কাজ। আর কিছুটা মানে প্লাডেও নষ্ট করছে। অন্যদিকে এলাকার অপর এক মৃৎশিল্পী দীনবন্ধু পালের কথাও উঠে এলো প্রায় একই কাহিনী। তিনি জানিয়েছেন, বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হলেও বাড়ছে না মূর্তির দাম, তাই সংসার প্রতিপালনে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। এই পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি তুলেছেন এই মৃৎশিল্পী। তবুও নির্ধারিত সময়ের মধ্যে পুজো উদ্যোক্তাদের কাছে মূর্তি তুলে দিতে জোর গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। তবে বাজারে মন্দার প্রভাব এবং সম্প্রতি ঘটে যাওয়া বন্যার করাল গ্রাসের ফলে মৃৎশিল্পীরা যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তা বারবার উঠে এসেছে তাদের কথাতেই। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের প্রতিবেদন, নিউজ নাও। এই মুহূর্তের সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।